নমস্কার। ব্লকে ব্লকে চলছে তৃণমূলের বিজয় সম্মেলন। এটা কি মানা যায়? দুয়ারে ভোট। আচ্ছা, এটাকে বিজয় সম্মেলনই কেন বলা হচ্ছে? কার্যত এটা ভোট সম্মেলন। বিজেপি কতটা খারাপ এবং তৃণমূল কতটা ভালো, দিদিকে আমাদের চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী করে লুটেপুটে খেতে হবে, আলোচনা তো এটাই। তো সেই এক বিজয় সম্মেলনীতে, ওরফে বুথ সম্মেলনীতে, আমাদের ভাটাংশু দেখেছে দরজায় শুয়ে থেকে আর কাজ নেই, যে আসা যাওয়ার সেই আসা যাওয়া করবে, তাই ভালো এর থেকে আমি ভোট প্রচারে বেরিয়ে। তো তিনি গেছেন অনুব্রত মণ্ডলের সাথে বিজয় সম্মেলনী করতে। তো তেনারা থাকবেন আর এন্টারটেনমেন্ট হবে না, ভাট গল্প হবে না, তা কি করে হয়? তাই সেই ভিডিওরই এটা এক ধরনের রিয়াকশন বা রিভিউ ভিডিও, রিয়েলিটি আপনাদের সামনে তুলে ধরো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি বেশ, আপনারা দেখছেন রাষ্ট্রটক চ্যানেল। আপনাদের কিছুটা এন্টারটেইন করা এবং পলিটিক্যাল ও সোশ্যাল রিয়েলিটি তুলে ধরাই এই চ্যানেলের উদ্দেশ্য। তো চলুন কি বলছে একটু একটু করে শুনি। মঞ্চে উপস্থিত বিকাশবাবু থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব, টাউন নেতৃত্ব এবং সর্বোপরি মঞ্চে কেষ্টদা মাননীয় অনুব্রত মণ্ডল উপস্থিত আছেন। প্রথমে লক্ষণীয় বিষয়, তৃণমূলে কিভাবে সম্মান পাওয়া যায় দেখেছেন? মঞ্চ আলো করে যিনি আছেন, বীরভূমের বাঘ, তার পিছনে সিকিউরিটি গার্ড দেখেছেন, আপগ্রেড হয়ে গেছে, তার পদও আপগ্রেড হয়ে গেছে। এর জন্য কি করতে হয়েছে? এর জন্য জেল কাটতে হয়েছে, এর জন্য নিজের রাজ্যেরই পুলিশদের মা বোন এক করতে হয়েছে, তারপরে এই সম্মান পাওয়া গেছে। যত এরকম বড় বড় কাণ্ড করবেন, তত দিদি খুশি হয়ে আপনাকে বড় বড় দায়িত্ব দেবে। অনেক কিছু শেখার আছে, চলুন এগিয়ে চলি। আজকে আমরা 2025-এর বিজয় সম্মেলনী পালন করছি, যখন 2026-এর বিজয় সম্মেলনী আমরা পালন করব, তখন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে কম করে 230 জন বিধায়কের সমর্থন থাকে। দেখুন, আমাদের লড়াইটা একাধারে অনেক সহজ, আর একাধারে আমাদের তো ওভার কনফিডেন্ট হলেও চলবে না। একাধারে সহজ কেন? কারণ বিজেপির কাছে ইডি আছে, বিজেপির কাছে সিবিআই আছে, বিজেপির কাছে ইলেকশন কমিশন আছে, বিজেপির কাছে টাকা আছে, সব মেলালে বিজেপির কাছে অনেক ক্ষমতা আছে। আমাদের লড়াইটা সহজ, কারণ বিজেপির কাছে অনেক ক্ষমতা আছে আর আমাদের কাছে একটা মমতা আছে। এই যে মমতা নিয়ে আমরা লড়াইতে নেমেছি, এটা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অস্ত্র। মেরে পাস মা হে। ঠিক এই স্টাইলে আমাদের ভাটাংশ বলে উঠলেন, আমাদের কাছে মমতা আছে। কিন্তু যেটা বললেন না, আরো কি কি আছে? উন্নয়ন লাঠি ধরে আছে, দুধের গায়েরা হাতে বোমা নিয়ে আছে, ছাপ্পা মারা ক্যাডার আছে, ক্লাবের ছেলেপুলে আছে, পিঠে বানানো লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা আছেন, ভোট কারচুপিতে সাহায্য করতে প্রশাসন আছেন, ডিএমএসপি আছেন, মাথার উপর রাজীব কুমার আছেন, ব্যালট চিবিয়ে খাওয়া, গিলে খাওয়া লুঙ্গি বাহিনী আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পশ্চিমবঙ্গটাকে হাতের তালুর মতো ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘ 40 বছর বিরোধী রাজনীতি করে মুখ্যমন্ত্রী হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মার খেয়েছেন, মাথা ফাটিয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, জমে মানুষের টানাটানি হয়েছে, সেই জায়গা থেকে শুধু জেদ এবং জেদের উপর দাঁড়িয়ে একটা 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়েছেন। এতবারের সাংসদ, এতবারের কেন্দ্রীয় মন্ত্রী, এতবারের মুখ্যমন্ত্রী। আমি বলছি এই সিভি, এই বায়োডাটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও কিন্তু নেই, যে মানুষটাকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। এই কথাটার সাথে কিন্তু 99% একমত। কিন্তু তাতে রাজ্যের কি লাভ হয়েছে? তিনি হাত ভেঙেছেন, পা ভেঙেছেন, মাথা ফাটিয়েছেন, তাদের রাজ্য আজ কতটা এগিয়ে গেছে, কোথায় দাঁড়িয়ে আছে? তার ভাটাংশ তাই তো ভাটাবেই। এই যে বলছেন নরেন্দ্র মোদীরও সেই সার্টিফিকেট নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। কার কি আছে সেটা গোটা বিশ্ব জানে। আর সেই জন্যই ইনি মুখ্যমন্ত্রী আর উনি প্রধানমন্ত্রী, যার মুখের জোরে বিজেপি 20টা রাজ্যে ক্ষমতায় আছে। চিন্তা করিস না, দেখে ফেলেছি যে এত সোনাগুলো নিয়েছিলাম তুমি। বাঘের হাসিটা দেখো, যেন নিজের কথা মনে পড়ছে। এরপরে ভাটাংশু অর্জুন এবং কৃষ্ণের একটা উদাহরণ দিয়ে তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছে। আমি পুরো গল্পে যাচ্ছি না, তার শেষ অংশটা আপনাদের শোনাচ্ছি। তার মূল বক্তব্য হচ্ছে, আপনি যদি নিজের কথা ভেবে কিছু করেন তাহলে সেটা থাকে না, কিন্তু আপনি যদি অন্যের কথা ভেবে কিছু করেন তাহলে ভগবান সেটা আপনাকে ফিরিয়ে দেয়। আবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের কথা ভাবে, অন্যের কথা ভাবে, ভাইপো ছাড়া ভগবান সোনাদানা আর কি দেবে তাকে? তাই ভোটের আকারে তাকে সমস্ত কিছু ফিরিয়ে দেয়, তাই তিনি বারবার জয়ী হন। শুনুন শেষ অংশটা। অর্জুন অবাক হয়ে সব দেখলো, দেখে কৃষ্ণকে জিজ্ঞেস করলো যে আচ্ছা ব্যাপারটা কি হলো, সোনা হারালো, হিরে হারালো, আজকে আবার সব ফেরত পেয়ে গেল। কৃষ্ণ তখন ওকে বলছে, যখন তুমি ওকে সোনা দিয়েছো, যখন তুমি ওকে হিরে দিয়েছো, ও নিজের কথা ভেবেছে, কিন্তু আমি যখন ওকে 2 টাকা দিয়েছি, ও অন্যের কথা ভেবেছে, তাই আমি ওকে সবটা ফিরিয়ে দিয়েছি। ইনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভাবেন, তাই ভগবান ফিরিয়ে সোনা দানা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার মতনই কাজে লাগবে জীবনে। সোনা দানা সমান বাংলার 10 কোটি মানুষের ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। আহা গৌর নিতাই হরি হরি বল, যেন পালা কীর্তন শুনছে।
পালা কীর্তনে কিন্তু ডাকতে পারে, খুব সুন্দর নগর করবে। ওদিকে কুণাল স্বয়ং লক্ষ্মীর আসনে বসিয়েছেন। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে বিজেপি এখন বিরাট মাথা ব্যথার কারণ লক্ষ্মীর ভাবে। ঠিক আছে, বিজেপি রাত্রিবেলা শুভেন্দু মুখ্যমন্ত্রীকে স্বপ্ন তো রোজ দেখে, আড়াইটের সময় ঘাম দিয়ে ঘুম ভাঙে, শিশির অধিকারী মাথায় জল দিয়ে কি জন্য উঠলি কেন, বাবা লক্ষ্মী ভান্ডার। এই জন্যই এনাকে বলা হয় ভাটাংশ। শুভেন্দু অধিকারী মাঝরাতে উঠে কি স্বপ্ন দেখছে, ঘাম দিয়ে তার কি সব নামছে, এসব ইনি কিন্তু শুয়ে শুয়ে দেখতে পাচ্ছে। তার মানে বুঝতে পারছেন এনাদের মাথার মধ্যেও কিন্তু সেই শুভেন্দু অধিকারী ঘুরছে। শুভেন্দু বাবু নরেন্দ্র মোদীকে বলুন কালকে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প শুরু করতে, যেটার নাম অন্নপূর্ণার ভান্ডার, সেটাতে গোটা দেশের সব মায়েরা ৩,০০০ টাকা করে পাবে। তো কেন্দ্র যদি ৩,০০০ টাকা করে দেয় তাহলে দেশের সব মা পাবে, তার মধ্যে পশ্চিমবঙ্গের মায়েরা পাবে। মোদী যাবে ৩,০০০, দিদি যাবে ১২০০, মায়েরা পাবে ৪২০০, ২ হাতে কাটু। অলরেডি কেন্দ্রের যে প্রকল্পগুলো চলছে সেগুলো ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না, আবার একটা নতুন প্রকল্প। ও ভাটাংশু দাও দিদিকে বলুন যে আয়ুষ্মান ভারতটা চালু করতে। কেন্দ্রের প্রকল্পগুলো তো নাম ভাঙিয়ে এতদিন চালানোর চেষ্টা করা হবে, আর কেন্দ্রের কোনো প্রকল্প হলেই কেন্দ্রের টাকা আমাদের দরকার নেই, আমাদের সব প্রকল্প আছে। আপনি নিজেই বললেন জন্ম থেকে মৃত্যু প্রকল্পে মোড়া। আর আগের দিদিকে বলুন অ্যানাউন্স করতে যে হ্যাঁ এরকম যদি কোনো প্রকল্প প্রধানমন্ত্রী চালু করে দায়িত্ব নিয়ে রাজ্যের প্রত্যেকে যাতে পায় তার ব্যবস্থা করে দেবো। ব্লকের মানুষ তো বাং বোঝানোটা সহজ। দিদি বলবে হ্যাঁ ৩,০০০ টাকা করে দিতে পারে, কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢোকানো হবে, তাহলে তো কার্ডটা আসবে না, ক্যাডারদের টাকাটা আসবে না। আসল খেলাটা হচ্ছে এখানে। কারণ মোদী শুধু নিতে শিখেছে, দিতে শেখেনি। কেন দিতে শেখেনি ভাইরা? আপনাদের শুনতে কেমন লাগছে? এই যে দেবাংশু মা মা বলে বারবার উতলা হয়ে উঠছে, পাশে মা বোন এক করে দেওয়া অনুব্রত মণ্ডলকে নিয়ে। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। যে রাজ্যে নিত্যদিন আরজি কর, দুর্গাপুর, বর্ধমান, সন্দেশখালীর মতন ঘটনা ঘটে, এখানে মায়ের প্রতি কি দরদ ফিল করতে পারছে? ক্ষমতায় ছিল কি বলে গ্যাসের দাম কমাবো, তেলের দাম কমাবো, মূল্য বৃদ্ধি কমাবো বলেছিল। তো মোদী বলল হাম আएंगे तो 400 का गैस 200 होगा, 60 का पेट्रोल 300 होगा। লোকে বললো বাহ अच्छे दिन आएगा, বলে দিয়ে যেখানে পারলো কত ভুলে ভোটটা দিল, মোদীজি ক্ষমতা এলেন। জিনিসপত্রের দাম কমুক এটা কিন্তু সবাই চায়, কিন্তু আজকে ভাটাংশু কি 1 টাকায় 3টে বা 5টা ফুচকা খাওয়াতে পারবে? পারবে না। 1 টাকায় যা যা জিনিস হতো আজ থেকে 20 বছর আগে, এখন কি 1 টাকায় সেই সব জিনিসগুলো পাওয়া যাবে? পাওয়া যাবে না। তখন টাকার দাম পড়ে গেছে। আগেকার দিনের 1 টাকা এখন 10 টাকার সমান। সেরকম প্রত্যেকটা জিনিসেরই দাম ন্যাচারালি বাড়বে। বিশেষ করে করোনার পর চারিদিকে যে যুদ্ধ পরিস্থিতি, সাপ্লাই চেইন যে ব্রেক হয়েছে, এবং কেন্দ্র সরকার তার নিজের রেভিনিউ বাড়ানোর জন্য জিনিসপত্রের দাম কন্ট্রোলে রেখেছে। কিন্তু যদি ভাবেন যে আজ থেকে 5 বছর 10 বছর আগে যে দাম সেই দাম থাকবে, সেটা সম্ভব না। আজ করোনার পর পাকিস্তান তো গরিব কান্ট্রি ছাড়ুন, আমেরিকা, ইউরোপ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জিনিসের দাম যে লেভেলে বেড়েছে, আমাদের দেশে সেই তুলনায় কিন্তু সেটা অনেকটা কন্ট্রোলে আছে। এত কে বুঝবে? গ্রামের মানুষদের বোঝানো খুব সহজ। যাই হোক, কিন্তু জিনিসপত্রের দাম যদি কমে সেটা সবারই জন্যই উপকার। যেমনটা ট্যাক্সের ক্ষেত্রে কিছুটা করা হয়েছে, এসব জিনিস যত হয় ততই মনে হয় দিল মাঙ্গে মোর। দেশটাকে চালাতে গেলে, এগিয়ে নিয়ে যেতে গেলে শুধু লোকের ভালো লাগে তার জন্য রাজনীতি করলে হয় না, লোকের যাতে ভবিষ্যতে ভালো হয় সেই দূরদৃষ্টিটা থাকা প্রয়োজন। কিন্তু আঞ্চলিক দলগুলোর খুব সুবিধা, কারণ তাদেরকে দেশের জন্য বা ভবিষ্যতের জন্য চিন্তা করতে হয় না, জাস্ট নিজের ভোট ব্যাংকের জন্য চিন্তা করতে। তাই একটা আঞ্চলিক দলের পক্ষে যেটা করা সহজ বা তারা যেটা করতে পারে, একটা জাতীয় দল কিন্তু তাদের অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়, কারণ তাদেরকে বিভিন্ন রাজ্য, দেশ, বিদেশ এই সমস্ত কিছু নিয়ে কাজ করতে হয়। তাদের জগৎটা কুয়োর মধ্যে নয়, বিশাল সমুদ্রের মধ্যে। অনেক লিবারাল হয় সে যে কোনো ন্যাশনাল পার্টির ক্ষেত্রে। সংকীর্ণ নিকৃষ্ট মানসিকতা দিয়ে কোনো বৃহৎ কার্য করা যায় না। তাই আমাদের রাজ্যে যা হওয়ার তাই হচ্ছে। একদিন ভুলে বেড়ে যাবে, দেখুন আজ 100 টাকা হয়ে গেছে কতদিন, কারণ কোনো কথাই নেই, আমরা বলতে ভুলে যাই। রোজকার বিষয় তো, সকালে সূর্য পূর্ব দিকে উঠেছে, এটা কি সকালে অবাক হওয়ার? আজকে সূর্য পূর্ব দিকে উঠবে, মোদীজির তোমার পেট্রোল 100 টাকা অবাক হওয়ার বিষয় না। এটা পিঠে বানানো মামুনিদের হাসিটা দেখুন। আর ইন্টারেস্টিং থিং লক্ষ্য করুন, বাচ্চারা কি করছে এর মাঝে? এখানে কি সার্কাস দেখানো হচ্ছে নাকি এটা চিড়িয়াখানা? ও সরি, যেখানে ভাটাংশুর মতন লোক আছে সেটা তো সার্কাসেরই আরেকটা নাম, তা ভুলে গেলে চলবে না। রয়্যাল বেঙ্গল টাইগার, বীরভূমের বাঘ স্বয়ং উপস্থিত। এই বাচ্চারা যদি চিড়িয়াখানা ভেবেও আসে তাও অবাক হওয়ার কিছু নেই।
বাচ্চারা আসতেই পারে, কি বলে? আর কি বলছে? এখন জানেন তো আমরা বাংলায় অনেক ভালো আছি। কেন ভালো আছি জানেন? কারণ আমাদের বাংলায় আমাদের একজন রক্ষা কবচ আছে। কেন্দ্রের মোদী সরকার হচ্ছে এমন তীক্ষ্ণ রোদ যে বেরোতে চামড়া পুড়িয়ে দেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন কেসিপালের ছাতা। আমরা বাংলায় নিয়ে হাঁটছি, রোদটা যেন আমাদের চামড়ায় না লাগতে পারে। এই ভারতবর্ষের মাটিতে এখন এক এবং একমাত্র বটগাছ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার তলায় গোটা ভারতবর্ষ আছে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, আশ্রয় নিতে চাইছে। আর লাকিলি সৌভাগ্যবশত এই বটগাছ আমাদের বাংলার মাটিতেই আছে। এটা শোনাই বাকি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বটগাছ, যার ছায়ায় ভারতবর্ষ আশ্রয় নিচ্ছে। বুঝতে পারছেন কোন লেভেলের? কিছুদিন আগে ওনাকে দেখে 200 জন আর্মি পালিয়ে গেছে। ভাবুন, পশ্চিমবঙ্গের বাইরে দিদিকে কেউ চিনল, একটুকু সম্মান, একটাও সিট পেল না। এই আফসোস কোথায় রাখি? এর ফল কিন্তু ভারতবাসীকে ভুগতে হবে। কি বল? আমরা তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর দ্বিতীয় একটা বিষয় বলে রাখা ভীষণ দরকার, এসআইআর নিয়ে যেহেতু এতগুলো কথা হচ্ছিল। এসআইআর কিন্তু ঘুর পথে এনআরসি, এসআইআর কিন্তু ঘুর পথে এনআরসি করা। এইটাই হচ্ছে এনার কাজ। এসআইআর এবং এনআরসি কে গুলিয়ে একদম খিচুড়ি জগা খিচুড়ি করে খাই দিলে। অত যে অবৈধ ভোটার কার্ড এবং ভোটার তৈরি করেছেন এই তৃণমূল কংগ্রেস, এই চিৎকার চেঁচামেচি থেকেই বোঝা যায়। আমরা কত সুন্দর ভুয়ো আধার কার্ড বানিয়ে দিয়েছি, আর সেটাকে মানা হবে না? মামার বাড়ির আবদার। বিগত 10-20 বছরে যারা মারা গেছে তাদের নাম বাদ দেওয়া যাবে না? তাহলে ছাপ্পাগুলো দেবে কি? সেই মৃত মানুষগুলোকে তো এসে ভোটটা দিয়ে যেতে হবে। মরে গিয়ে ওর মুক্তি নেই। মৃত্যুর পরেও দিদির প্রকল্প চলে। ফিরে এসো ভুতু, দিয়ে যাও ভোট প্রকল্প। যে অবৈধ বাংলাদেশি গুলোর ভোটে, এই লুঙ্গি বাহিনীগুলো, দেশদ্রোহী গুলোর ভোটে দিদি ড্যাং ড্যাং করে জিতে যায়, সেটাও তো মুশকিল হয়ে যাবে। তাই কারোর নাম বাদ দেওয়া যাবে। মামার বাড়ির আবদার। দেশের সুরক্ষা কেন্দ্রের বিষয়, নাগরিকত্ব কেন্দ্রের বিষয়। কেন রাজ্যতে মাথা ঘামাবো? তাদের চিপ পলিটিক্স এর জন্য, ভোট ব্যাংকের জন্য দেশের সুরক্ষা বিঘ্নিত হবে? আর এটা মেনে নিতে হবে সাধারণ মানুষকে। তারা লুটে পুটে খাবে, তার জন্য পুরো দেশ সাফার করবে, এখানকার জেনুইন বাসিন্দারা সাফার করবে? এটা হতে পারে না। তাই নো এসআইআর, নো ভোট। এটা যদি আপনারা না বোঝেন, তাহলে আমাদের সবাইকে কিন্তু এর খেসারত দিতে হবে। ওনারা আবার কি হেলিকপ্টার ধরবেন, পালিয়ে যাবেন পরিস্থিতি যদি খারাপ হয়, কিন্তু আমাদের 12টা বাজিয়ে দিয়ে উনি যাবেন। এই রাজ্যে আগুন লাগিয়ে দিয়ে উনি যাবেন, রক্তগঙ্গা বইয়ে দিয়ে উনি যাবেন। কোনো ভালো কাজ ওনার দ্বারা হতে পারে না। দেশের বুলেট ট্রেন ওরা মনে আছে? এই বুলেট ট্রেনটা কোথায় হচ্ছে? গুজরাটে। দেশের একমাত্র বুলেট ট্রেন গুজরাট। 20 লক্ষ কোটি টাকার উপরে খরচ। কার ট্যাক্সের টাকায়? এই বোলপুরের মানুষের ট্যাক্সের টাকায়। তাহলে বোলপুরের মানুষের ট্যাক্সের টাকায় মোদী গুজরাটে মূর্তি বানাচ্ছে? বোলপুরের ট্যাক্সের টাকায় মোদী গুজরাটে বুলেট ট্রেন বানাচ্ছে? আর সেই বোলপুরের মানুষ হাওড়া থেকে যখন ট্রেন ধরছেন, তখন আধা ঘন্টা লেটে বোলপুর থেকে স্টেশনে নামছে। তার মানে গুজরাটের লোকের 6 ঘন্টার রাস্তা 2 ঘন্টা হবে, কিন্তু বোলপুরের মানুষের কোনো অধিকার নেই আগে স্টেশনে পৌঁছানো। ট্রেনের গল্প শোনাচ্ছে। যেখানে বর্ডারে কাঁটাতার দেওয়ার জন্য জমি পাওয়া যায় না, সেখানে হবে বুলেট ট্রেন। কত জমি জায়গা লাগবে আইডিয়া আছে? আর মাননীয় মুখ্যমন্ত্রী তো রেলমন্ত্রী ছিলেন, তখন কি 4 ঘন্টার ট্রেন 2 ঘন্টায় আসতো? তৃণমূল যদি ক্ষমতায় থাকে, আমাদের রাজ্যে কি বুলেট ট্রেন হবে? হাওড়া থেকে বোলপুর কি 8 ঘন্টায় 1 ঘন্টায় আসা যাবে? সেটা তখনই সম্ভব যদি কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারি রাজ্যে থাকে, তাহলে একটা চেষ্টা হলেও হতে পারে। তাছাড়া কোনোদিনই সম্ভব। এখন খুলি কেমন সাজো প্রতিযোগিতা। 2021 আগে মোদী কি চেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর গাড়ি করেছিল, এত বড় গাড়ি কেন? আপনার প্রশ্ন জানি 2021 বিধানসভা ভোটের আগে মোদী বড় গাড়ি করলো, আজকে ভোটে হেরে গেল, গাড়ি কেটে আমার শর্ট হয়ে গেল। তার কারণ ভাটাংশু সেই সময় করোনা চলছিল, চুলদারি অনেকেই কাটেনি, অনেকেরই চুলদারি বড় হয়ে গেছিল। করোনা যেই চলে যায় 21-এর পরে, তারপর সবাই চুলদারি কাটে, সেভাবে মোদিজিও কেটেছেন। অন্য কোনো ব্যক্তিগত কারণে থাকতে পারে, কিন্তু যতই করুন দিদির সাথে কম্পিটিশনে পারবেন। ভোট এলেই ব্যান্ডেজ হাতে পায়ে বেঁধে সেই যে পা দোলানো, এটা কিন্তু অন্য কারোর পক্ষে সম্ভব। বাহ দিদি, দিদি বাহ দিদি। সত্যি খুব লজ্জা লাগে। কাজের তো কিছু কম করি না, যা ছিল তার 3 গুণ কাজ করেছি, কেন হারবো? সত্যি বাংলায় এত কাজ হয়েছে, আর কিছু করারই নেই। কি করবে আপনি বলুন? রাস্তাঘাট নতুন করে, ফ্লাইওভার, আর করার জায়গা আছে? কোন দিকে আর কিচ্ছু করার নেই। তাহলে এখন কেন ভোটটা দেওয়া ওনাদের? যাতে ওনারা এবং ওনার সন্তানেরা দুটো ভাতে খেয়ে পড়ে থাকতে পারে। সো এই ছিল মোটামুটি বিজয়া সম্মেলনী ওরফে ভোট সম্মেলনী। এবার দেখার
বাংলার মানুষ সত্যিই জেগেছে না তারা ঘুমাচ্ছে? দেখুন, দেবাংশু ভট্টাচার্য অলরেডি কনফিডেন্স যে রাজ্যে যত রেপ হবে, যত দুর্নীতি হবে, যত মারামারি কাটাকাটি হবে, যত হিংসা হবে, যত চুরি ডাকাতি হবে, তত কিন্তু ভোট বাড়বে তৃণমূলের। কারোর কাছে কোনো জবাবদিহি করার কিছু নেই। ভোটে জিতছে, মানুষ পাশে আছে, তো সত্যি কি সেটাই হবে? সেটাই এখন দেখার বিষয়। এ নিয়ে আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাজ্যের পরিস্থিতি নিয়ে একটু ভাববেন। নমস্কার।